এভরিওয়ান, কেমন আছিস তোরা? তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে মিওসিস। মিওসিস কি? একটা মোড অফ সেল ডিভিশন। এটাতে কি হয়? এটার বেসিক্যালি দুটো স্টেজ থাকে। একটা হচ্ছে মিওসিস ওয়ান, আর একটা হচ্ছে মিওসিস টু। মিওসিস ওয়ান আর মিওসিস টু তে কি কি হয় সেটা আমরা দেখব। আজকে আমাদের এজেন্ডা হচ্ছে মিওসিস ওয়ানটাকে পুরো বোঝা। ওকে, তাহলে দেখ, আমাদের মিওসিস দরকারটাকে বেসিক্যালি দেখ। যখন দেখবি যারা যে অর্গানিজমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, ওদের মধ্যে কোনো রকম কোনো চেঞ্জেস থাকে না। 99.9% টাইম ইউ উইল অবজার্ভ দ্যাট যে অর্গানিজমটার মানে প্যারেন্টকে যেরকম দেখতে, অফস্প্রিংকেও ঠিক সেরকমই দেখতে। কিন্তু যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না, তখন দুটো সেলের মার্জিং থেকে তৈরি হয় হচ্ছে আমাদের জাইগোট। কি কি সেল? স্পার্ম আর এগ, রাইট? এই জন্যই যেহেতু দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল থেকে, একটার থেকে স্পার্ম আসছে আর একটা থেকে এগ আসছে, এই জন্যই আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হয়, ভ্যারিয়েশন গুলো আসে। ঠিক আছে, এবার দেখ, এই স্পার্ম প্লাস এগ যখন ফর্ম করে, দিস ফর্ম দ্য ফার্স্ট সেল ইন আওয়ার বডি, of our body, not in, that is zygote. ওকে, জাইগোট হচ্ছে আমাদের প্রথম সেলটা। তাহলে কি হচ্ছে? স্পার্ম আর এগ মিক্স হচ্ছে, ফার্টিলাইজ হচ্ছে, আর জাইগোট ফর্ম হচ্ছে। এই স্পার্ম আর এগ তৈরি করার যে প্রসেসটা, সেটা মিওসিসের মাধ্যমে হয়। কি করে হয় আমরা বুঝবো। ওকে, তার আগে মিওসিস সম্পর্কে একটু আমরা জেনে নিই। তাহলে এগুলোকে আমরা মুছে নেব। আমরা এগুলো মুছে নিলাম। তাহলে কি বোঝা গেল? মিওসিস হয় স্পার্ম আর এগ সেল তৈরি করার জন্য। এবার দেখ, মিওসিস ইন সেল সাইকেল। মিওসিস কাদের হয়? যারা ডিপ্লয়েড সেল, বাবা, ওকে, ডোন্ট ওয়ারি, আমরা ঠিক ম্যানেজ করে নেব। যারা ডিপ্লয়েড সেল না, 2n, যাদের ক্রোমোজোম নাম্বার 2n, তাদের মধ্যে মিওসিস হয় নর্মালি। ঠিক আছে, দেখ, ডিএনএ রেপ্লিকেশন যেটা, সেটা আমরা সবাই জানি এস ফেজে হয়। এই ডিভিশন যখন অকার হয়, তাহলে মিওসিসে কি হয় বলতো? যখন আমরা মাইটোসিস দেখেছিলাম একবারই হয় ডিভিশনটা, কিন্তু যদি মিওসিসে হয় সেটা দুবার ডিভিশন হয়। একবার ধর নাম্বার ছিল সি, ডিএনএ নাম্বার ছিল সি, ওকে, সেখান থেকে ফার্স্ট যে ডিএনএ রেপ্লিকেশন সেটা ফর্ম করবে 2C, সেকেন্ড যে রেপ্লিকেশন সেটা ফর্ম করবে 4C। এবার বুঝতে পারলি তোরা? ফার্স্টে কোনো ডিভিশন যখন কোনো রেপ্লিকেশন হয়নি ডিএনএ, তখন সেটা ছিল সি, সেখান থেকে ফার্স্ট রেপ্লিকেশন সাইকেলে ফর্ম করলো 2C, আর সেকেন্ড রেপ্লিকেশন সাইকেলে ফর্ম করলো 4C। গট ইট? এবার দেখ, G1 S G2, এই টাইমটা পুরো সেম থাকে, শুধু আমাদের মাইটোসিসে কি ছিল? এম ফেজ, শুধু একটা এম ফেজ ছিল, কিন্তু এখানে মিওসিস ওয়ান থাকে, আর ফলোইং জাস্ট করেসপন্ডিংলি মিওসিস টু হয়ে যায়। ঠিক আছে, এবার দেখ, মিওসিস টু এনসিওস প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড গ্যামেট। এবার বুঝতে পারলি হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করার জন্য ফর্ম করে। এবার দেখ, 4C থেকে, মানে 4C, ধর একটা ডিএনএ কন্টেন্ট আছে একটা সেলে, সেটার থেকে ফার্স্ট মিওসিসের পর ডিভিশন করে ফর্ম করবে দুটো সেল। ওকে, যেটা হচ্ছে 2C আর 2C। এই 2C যখন ডিভাইড করে যাবে, তখন ফর্ম করবে সি, সি, সি। এই যে সি বা এন, তোরা যা কিছু লিখতে পারিস, এটা যদি 4n হয় তাহলে লাস্টে চারটে এন আসবে। এই রকম করে মিওসিসটা কাজ করে। ওকে, ফাইনাল রেজাল্ট মিওসিস টু এর পর রেজাল্ট হচ্ছে চারটে গ্যামেট, ফিমেলদের জন্য এগ, মেলদের জন্য স্পার্ম।
তাহলে মিওসিসের রেজাল্ট হচ্ছে 4টে গ্যামেট। ওকে, এবার দেখ মিওসিসের যে অ্যাডিশনাল ভ্যারিয়েশন ফর্ম সেটাও অ্যাপিয়ার হয়। মিওসিস প্রডিউসেস অ্যাডিশনাল ভ্যারিয়েশন ফর্মস, মানে বিভিন্ন রকম ভ্যারিয়েশন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছিস একটা প্যারেন্ট সেল থেকে ফাইনালি মিওসিস 2 এর পরে, 1 এর পরে নয়, 1 এর পরে দুটো সেল তৈরি হয়, 2 এর পরে তৈরি হয় 4টে সেল। এটা হচ্ছে মিওসিস 1, আমি M1 লিখলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে মিওসিস 2। ওকে, এটা মিওসিস 2। গট ইট? এবার এটাকে আমরা মুছে দেবো। মিওসিসটা খুবই ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। ডোন্ট থিঙ্ক যে মিওসিস খুব কঠিন জিনিস। মিওসিস বেসিক্যালি খুব ইজি আর খুব কনসেপচুয়াল জিনিস, ঠিক আছে। মিওসিস 1টা কি হচ্ছে দেখ, এবার বুঝতে হবে মিওসিস 1 হচ্ছে রিডাকশনাল ডিভিশন। কেন রিডাকশনাল? এখানে কি হয় বলতো, হোমোলগের যে ক্রোমোজোম গুলো না সেগুলো হাফ হয়ে যায়, সেপারেট হয়ে যায়, সেই জন্য রিডাকশনাল। আর মিওসিস 2 হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন। এবার বুঝে রাখ, মিওসিস 1টা কিন্তু পুরো ডিফারেন্ট, কিন্তু মিওসিস 2 যেটা, সেটা প্রপারলি মাইটোসিসের কপি, একদম এক্সাক্ট কপি। ওকে, ডোন্ট ওয়ারি। কিন্তু মিওসিস 1টা আলাদা। মাইটোসিসকে কি বলা হতো? ইকুয়েশনাল ডিভিশন। মিওসিস 2 ও ইকুয়েশনাল ডিভিশন। ওকে, রেজাল্ট 4 হ্যাপ্লয়েড সেলস আর প্রডিউসড। ওকে, রেজাল্ট যেটা মিওসিসের, মানে ফাইনাল রেজাল্ট মিওসিস 2 এর পরে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 4 হ্যাপ্লয়েড সেল আর প্রডিউস, ডিএনএ কন্টেন্ট সি থাকে, ঠিক আছে। তাহলে এই স্লাইডটার সামারি কি হলো আমাদের কাছে? Meiosis reduces chromosome number from 2n to n by 2 successive division and generate genetic variation for evolution and adaptation. Okay, তাহলে ধর ফার্স্টে ছিল 2n, ওকে, তারপর ফর্ম করবে n n। ওকে, এইটা মাথায় রাখতে হবে, এটা মাথায় না থাকলে কিন্তু সমস্যা আছে। আমরা যাব এবার আমাদের নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কি বলছে? এবার বেসিক্যালি মিওসিসের ডিটেইলে ঢুকবো আমরা, ঠিক আছে। এই যে মিওসিস দেখতে পাচ্ছিস, এই যে এখানে দেখ, ডিপ্লয়েড সেল যখন মিওসিস হয় গ্যামেট তৈরি করে। এবার এই গ্যামেটের ফিউশন দেখ, এন গ্যামেট হচ্ছে মানে একটা স্পার্ম হচ্ছে, আমি স্পার্মকে এস লিখছি, এটার মধ্যে এন থাকে, ঠিক আছে, প্লাস এগ, এগকে আমি ই লিখছি, স্পার্ম আর এগ, এটার মধ্যে এন, দুটোই এন এন। এই যখন দুজন ফিউজ করবে না তখন ফর্ম করে জাইগোট, যেটা আমি জেড লিখলাম। এই জেডটা ফর্ম করবে 2n। ওকে, এটা হচ্ছে যারা ডিপ্লয়েড অর্গানিজম। হ্যাপ্লয়েড অর্গানিজমের কি হয়? ওদের কিন্তু মিওসিস হয় না, ওদের কি হয়? মাইটোসিসই হয়, কারণ ওদের যে টোটাল ডিএনএ কন্টেন্ট সেটাই এন, ঠিক আছে। এবার যদি টোটাল ডিএনএ কন্টেন্টই কারণ এন হয়, তাহলে আর তার কি করার আছে? তাকে তো দেখতেই হবে মাইটোসিস। তারপর যখন গ্যামেট ফর্ম করবে সেটাও এন, জাইগোট ফর্ম করবে 2n। ওকে, আর তারপর আবার মিওসিস করে ফিরে যাবে এন। তখন মিওসিসটা হয় জাইগোট থেকে, মানে জাইগোটটা ধর 2n ফর্ম করেছে তাদের ক্ষেত্রে, জাইগোট 2n, সেখান থেকে এন এন দুটো সেল ফর্ম করে যাবে। এদের ক্ষেত্রে উল্টো। আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের নর্মাল বডি সেল 2n, যেটার থেকে গ্যামিট ফর্ম করে এন, তারপর আবার 2n ফর্ম করবে জাইগোটটা। কিন্তু এখানে কি, এদের নর্মাল বডি সেলই এন, সেখানে মাইটোসিস করে গ্যামিট ফর্ম করছে, সেটাও এন। এবার যখন মাইটোসিস দুটো ফিউজ করছে সেটা হচ্ছে 2n। এবার এই 2n যে মাইটোসিস ফিউজ, মানে সরি গ্যামিট ফিউজ করলো, সেটা ডিভাইড করবে, রিডাকশন করবে হ্যাপ্লয়েডে, 2n থেকে n তৈরি হবে, n n। ওকে, এবার দুটো আলাদা অর্গানিজম তৈরি হবে এইভাবে। এইটা মাথায় রাখতে হবে। যদি না বুঝতে পারিস ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখে নিস, ঠিক আছে। দেখ, এই কনসেপ্ট গুলো কিন্তু খুব ইজি, আর নিটে খুব ভালো স্কোরিং চ্যাপ্টার, এটা তো মাথায় রাখতে হবে। এবার দেখ, মিওসিসের কিছু স্টেপস আছে। মিওসিস 1 এর যে স্টেপস গুলো সেটা হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। ওকে, অ্যামাউন্ট অফ ডিএনএ কি থাকে? 4D, তাহলে 2n = 4 হয়।
এবার এই মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যে একটা গ্যাপ থাকে যেটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। এটা হচ্ছে গ্যাপ। ওকে, নাথিং এলস বাট গ্যাপ। একটা গ্যাপ বিটুইন মিওসিস 1 and meiosis 2. Amount of DNA in meiosis is in the cell is 2C. Okay, মানে ফাইনালি। আর মিওসিস 2 তে it is just like mitosis. প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এর যে চারটে স্টেপ দেখছিস তোরা, এগুলো ইকুয়াল টু মাইটোসিস। ওকে, এগুলো ইকুয়াল টু মাইটোসিস, পুরো সেম। তো মিওসিস 2 টা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমাদের এজেন্ডা হচ্ছে মিওসিস 1 কভার করা। আর এখানে আমরা যদি দেখি আউটকাম, সেটা হচ্ছে চারটে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। এই যে প্রথম টিঙ্গু, সেকেন্ড টিঙ্গু, থার্ড টিঙ্গু, ফোর্থ টিঙ্গু। আমি সেলগুলোকে টিঙ্গু বলছি। ওকে, একটু ফান করে পড়তে হবে, ডোন্ট ওয়ারি, সব সেট থাকবে লাইফে। এবার দেখ, তাহলে আমাদের ফার্স্টে পড়তে হবে ফেজ গুলোকে। তো প্রোফেজ যেটা, এটা হচ্ছে আমরা শুরু করছি প্রোফেজ। প্রোফেজের 5টা ফেজ থাকে মিওসিস 1 এ। প্রোফেজটা সবচেয়ে বড় ফেজ হয়। এটার মধ্যে কি কি থাকে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাখাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ওকে, আমার সঙ্গে নামগুলো আরেকবার বল। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাখাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টা হচ্ছে টোটাল ফেজ এই পুরো মিওসিস 1 এ। প্রোফেজ 1, প্রোফেজ 1 টা লংগেস্ট ফেজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোফেজ 1 ইজ দ্য লংগেস্ট ফেজ। এবার আমি এটাকে ওপরে করবো, তাহলে কি করতে হবে? মুছতে হবে, নাথিং এলস। মজা লাগছে না করতে? মজা তো লাগবেই বাবা, এটা ইজি। তো ফার্স্টে আমরা দেখব লেপ্টোটিনে কি হয়। প্রথমে ধর সেলটা এরকম আছে, ঠিক আছে? এখানে কি হয়? কনডেনসেশন অফ ক্রোমাটিন, মানে ফার্স্টে এটা ক্রোমাটিন, তারপর এটা ক্রোমোজোম আকারে চলে গেল, কনডেন্স হয়ে গেল, ঠিক আছে? যেটা আমি বলেছিলাম মাইটোসিসের কনডেন্স ফর্মটা কিন্তু এরকম দেখতে হয়, নর্মালি এরকম থাকে। দেন ক্রোমোজোমটা ভিজিবল হয়, কনডেন্স হলেই ভিজিবল হবে, তার আগে ভিজিবল থাকে না, এটা তোরা সবাই জানিস, ডিউ টু কম্প্যাকশন। এটা দেখ, আর ক্রোমোজোম ভিজিবল এট দ্য এন্ড অফ দ্য লেপ্টোটিন। এট দ্য এন্ড অফ দ্য লেপ্টোটিন ক্রোমোজোম দেখা যায়, বাট এটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল হয় না, এটা কিন্তু একটু ভেগলি ভিজিবল হয়। ওকে, ক্লিয়ারলি হয় না। তাহলে কি পয়েন্ট কি কি এলো? মিওসিস রিডিউসেস দ্য ক্রোমোজোম নাম্বার ফ্রম 2n to n by 2 successive divisions, produces genetically different haploid cells। মানে একটা স্পার্মের সঙ্গে কিন্তু আরেকটা স্পার্মের কোনো মিল থাকবে না, এদের মধ্যে কোনো মিল নেই, ঠিক আছে? একটা এগের সঙ্গে আরেকটা এগের কোনো মিল থাকবে না, এরকম করে তৈরি হয়। আর ইম্পর্টেন্ট ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড গ্যামিট ভ্যারিয়েশন। ওকে, আমি পুরো মিওসিস 2 শেষ হওয়ার পরে একটা ফর্মুলা বলে দেবো, ঠিক আছে? ওই ফর্মুলাটা সারা জীবন মনে থাকবে, কোনো কনফিউশন থাকবে না জীবনে। ফর্মুলাটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি। ওকে, তাহলে নেক্সট হচ্ছে জাইগোটিন। জাইগোটিনে কি হয়? ফার্স্ট হচ্ছে ক্রোমোজোম পেয়ারিং হয়, ঠিক আছে? ক্রোমোজোম পেয়ারিং মানে এটা দুটো ক্রোমাটিড আছে, ঠিক আছে? দুটো ক্রোমোজোম, এটা এদের মধ্যে একটা সাইন্যাপস ফর্ম করে। সাইন্যাপস কি? কানেকশন বিটুইন টু ক্রোমোজোম। আর এই প্রসেস অফ পেয়ারিং যেটা, সেটাকে বলা হয় সাইন্যাপসিস। সাইন্যাপস কি? সাইন্যাপসিস কি? পেয়ারিং অফ pairing of chromosomes. Okay, synapsis is the pairing of chromosome. The chromosome which shows pairing are called homologous chromosome. যারা paired chromosome তাদেরকে homologous chromosome বলে। এই দুটো হয়ে গেল homologous chromosome, ঠিক আছে? এদের মধ্যে পেয়ার হয়ে গেল, এটা সাইন্যাপসিস, আর সেই জন্য হয়ে গেল homologous chromosome। তাহলে এবার আমরা দেখব প্রসেস অফ পেয়ারিং কি হয় সাইন্যাপসিসে। এই যে দুটো ক্রোমোজোম আছে, এটা হচ্ছে বাইভ্যালেন্ট, এরা কিন্তু নন সিস্টার ক্রোমাটিড। ওকে, এদের মধ্যে কি হয়? সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স তৈরি হয়, আর এরকম করে এরা ফর্ম করে টেট্রাড। টেট্রাড কেন বলছি? দেখ, দেখতে দুটো লাগছে, কিন্তু বেসিক্যালি কি বলতো, এই জিনিসটাই কিন্তু এক্সিস্ট করছে, ঠিক আছে?
এই ছবিটা অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তাহলে অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স কিন্তু এই ফর্মটাতে হয়, ঠিক আছে, এই ফর্মটা। কিন্তু যেহেতু কানেকশনটা কাইনেটোকোরের সঙ্গে লেগে থাকে, তাই আমরা এইভাবে দেখাতে পারি। এটা বলতে পারি এরকম করে না দেখি আমরা এরকম দেখিয়েছি, ঠিক আছে, সেই জন্য একটা একটা সিস্টার ক্রোমাটিড দেখা যাচ্ছে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। একটা একটা ক্রোমাটিড দেখা যাচ্ছে, দুটোই দেখা যাচ্ছে না এই কারণেই। এবার দেখ, সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স তো তৈরি হলো, এবার নিউক্লিয়াস যেটা সেটা 2n=8 হয়ে গেল, তাহলে চারটে বাইভ্যালেন্ট ও টেট্রাড তৈরি করতে পারে। একটা বাইভ্যালেন্ট ফার্স্ট ক্রোমোজোম হয়, একটা টেট্রাড হচ্ছে কি ইন রেসপেক্ট টু ক্রোমোজোম কাউন্ট। ফর হিউম্যান সেল 2n=46, তাহলে বাইভ্যালেন্টের কতগুলো হবে? 23টা হবে, কারণ বাইভ্যালেন্ট তো n হবে, বুঝতেই পারছিস। মানে দেখ, পেয়ারে ফর্ম করে এরা, পেয়ারে, তাহলে 2n যদি 26 হয়, তাহলে দুটো মানে বাইভ্যালেন্ট মানে দুটো, তাহলে কটা হচ্ছে? 23টা হচ্ছে, ঠিক আছে, 23টা বাইভ্যালেন্ট = 46 ক্রোমোজোম। এবার দেখ, লেপ্টোটিন আর জাইগোটিনে কি হয়? ক্লিয়ারলি ভিজিবল, এই ক্রোমোজোমটা ক্লিয়ারলি ভিজিবল হয় আন্ডার দ্য মাইক্রোস্কোপ, লেপ্টোটিন আর জাইগোটিনে, ওকে, লেপ্টোটিন আর জাইগোটিনে ভিজিবল ইন নর্মাল মাইক্রোস্কোপ। বাইভ্যালেন্ট ভিজিবল কখন হয়? জাইগোটিনে। আর বাইভ্যালেন্ট ক্লিয়ারলি ভিজিবল হয় প্যাকাইটিন, ওকে। আমি গোল করে রেখেছি, তোরা ভালো করে দেখতে পারিস। নোট নিতে হবে, ঠিক আছে, ভিডিও পজ করে করে নোট নিতে থাকবি, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বি। আফটার জাইগোটিন চেঞ্জেস আর অনলি ভিজিবল ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ। মানে দেখ, হাই পাওয়ার মাইক্রোস্কোপ চাই, কিন্তু জাইগোটিনের পরের যে স্টেপগুলো হচ্ছে সেটা দেখার জন্য হাই পাওয়ার মাইক্রোস্কোপ চাই। নর্মাল লাইট মাইক্রোস্কোপ যেটা তোরা ল্যাবে ইউজ করিস সেটা কিন্তু হচ্ছে না, সেটা ইউজ করলে হবে না, ওকে। তাহলে কি টেকঅ্যাওয়েজ গুলো কি? সাইন্যাপসিস টেকস প্লেস, bivalents are formed in human cell, number of bivalent resulted is 23 and number of chromosome is 46. Are structural changes crossing over after zygote are visible in electron microscope, powerful microscope দরকার, ওকে। তাহলে নেক্সট স্লাইডে আমরা চলে এলাম। এরপর আমরা দেখব প্যাকাইটিন। প্যাকাইটিনে কি হয়? ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারটা কি বলতো? দেখ, এখানে দেখতে পাচ্ছিস এইটা একটা নন সিস্টার ক্রোমাটিড, এই দুটো কিন্তু নন সিস্টার ক্রোমাটিড, ওকে। এরা কি? এরা হচ্ছে সাইন্যাপস থাকছে, ঠিক আছে, সাইন্যাপস ক্রোমোজোম যেটা আমরা দেখলাম। এবার যেটা একসঙ্গে থাকে না, কি হয় বলতো? এই যে লেগটা এটা কিছুটা এইদিকে সরে যায়, আর এই লেগটা এদিকে চলে আসে, এখানে একটা এক্স ফর্ম করছে, ঠিক আছে, এই এক্সটাকে কায়াজমাটা বলে। আর ফাইনালি কি হয়, এর এই পোর্শনটা, এদের এই পোর্শনটা এক্সচেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এই পোর্শনটা, এই রেডটা দেখবি এখানে চলে আসবে, এই ব্লুটা এখানে চলে যাবে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই প্রসেসটাকে ক্রসিং ওভার বলা হয়। যদি না বুঝতে পারিস আরেকবার দেখে নিস, আমি আরেকবার বলেও দিচ্ছি যে এদের জেনেটিক মেটেরিয়ালের কিছুটা এক্সচেঞ্জ হয় দুটো ক্রোমোজোমের, সেটা হচ্ছে ক্রসিং ওভার। কিছুটা পোর্শন একটা এক্স ফর্ম করে, যেটাকে কায়াজমাটা বলা হয়, ওই কায়াজমাটাতে দুটো আলাদা মানে দুটো ক্রোমোজোমে এরকম ক্রসিং ওভার হয়। Non-sister chromatid form the recombinant nodule আর ক্রসিং ওভার আকার বায়া রিকম্বিনেজ এনজাইম। এই দুটো জিনিস মনে রাখবি, নন সিস্টার ক্রোমাটিড ফর্ম রিকম্বিনেজ মডিউল, আর রিকম্বিনেজ এনজাইম দিয়ে তৈরি হয় হচ্ছে ক্রসিং ওভারটা পুরো, ঠিক আছে। নেক্সট স্টেজ আমরা দেখবো, সেটা হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি হচ্ছে? এই দেখ, সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স আছে, সাইনাপ্টোনিমাল কমপ্লেক্সটা ডিসলভ হয়ে যায়, ঠিক আছে। আফটার ডিসলিউশন অফ সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স ক্রোমোজোম টেন্ড টু মুভ অ্যাওয়ে। মানে দেখ, ক্রসিং ওভারটা হয়ে গেল, দুজনের মধ্যে জেনেটিক মেটেরিয়াল কিছুটা এক্সচেঞ্জ হয়ে গেল, এবার দুজন দূরে সরে যাবে। এই দূরে সরে যাওয়াটাকেই বলছি আমরা ডিপ্লোটিন স্টেজে হয়। আর এই কায়াজমাটা যেটা বলছিলাম, দেখ, এই এক্স ফর্ম করেছে একটা, এটা এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, বুঝতে পারছিস তোরা? কায়াজমাটা আর লিঙ্কড অনলি অ্যাট পয়েন্টস অফ ক্রস ওভার। যদি কায়াজমাটার একটা ডায়াগ্রাম দেখাই তোদেরকে, আমি ধর এটা আমি ব্ল্যাকে আঁকছি, ঠিক আছে,
এরকম হতে হয় একটা ক্রোমোজোম। এবার ধর আমি এই জায়গাটাকে মুছে দিই, ঠিক আছে? পুরোটাকে মুছবো না, একটা আর পুরো কেটে দিয়েছি আমি, সেটা করলে হবে না। এবার এটা এই দিকে সরে যাবে, ঠিক আছে? একটা এক্স ফর্ম করছে, আরেকটা ক্রোমোজোমে আমি আঁকবো, দাঁড়া কালারটা চেঞ্জ করে নিই। ব্লু নিয়ে নিচ্ছি না ইয়েলো নিয়ে, দেখতে সুবিধা হবে না, ইয়েলো তো দেখতে পাবি না, রেড। রেড, এদের মধ্যে এক্স ফর্ম করছে, ঠিক আছে? ফার্স্টে এক্সটা ফর্ম করলো, নেক্সট কি হবে, এইখানে ধর রেডটা আছে, ঠিক আছে? এটা আছে, আর এখানে আমি নেবো ব্ল্যাক। এই জায়গাটাতে ব্ল্যাক চলে এলো, এই জায়গাটা কেটে যায়, ঠিক আছে? নিয়ে ফর্ম করে এইটা, আর এখানে ধর ব্ল্যাক, আর এবার ফর্ম করবে হচ্ছে রেড কালারটা আসবে, এই যে রেড। বুঝতে পারলি এবারে? এইটা হচ্ছে ক্রসিং ওভার, দুজনের মধ্যে জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ। এটা হলো সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স, যেটা সেটা বেসিক্যালি ডিসলভ হয়ে যায়, আর দুটো ক্রোমোজোম নিজেদের থেকে দূরে সরে যায় আফটার দ্য ক্রসিং ওভার টেক্স প্লেস। ওকে, নেক্সট কি হবে? তাহলে এটার আমরা সাময়িক কি কি দেখবো এই স্লাইড থেকে? খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে রে আমার। তো প্যাকাইটিন যেটা, সেটাতে ক্রসিং ওভার তো হয় হচ্ছে রিকম্বিনেজ এনজাইমে, আর প্যাকাইটিনে হয় ওটা। ডিপ্লোটিনে কি হয়? সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স ডিসলভ হয়ে যায়, বাট দুটো রিমেন অ্যাটাচড বাই কায়াজমাটা। কায়াজমাটাতে কি কি হয়? কায়াজমাটা কি, ওই এক্সটা ক্রসিং ওভারের যে সাইটটা, সেটা হচ্ছে কায়াজমাটা। আর আফটার ডিপ্লোটিং কি হয়? only changes are visible in electron microscope. Okay, cut and all changes happen in the electron microscope. তোরা এই সব জিনিসগুলো দেখতে পাবি। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি আমি। তোরা কমেন্টে জানাস যে আমি বেশি ফাস্ট পড়াচ্ছি, একটু স্লো পড়াবো, নাকি ঠিক পড়াচ্ছি। ওকে, এবার দেখবো লাস্ট স্টেপ অফ প্রোফেজ ওয়ান। মিওসিস ওয়ান এর লাস্ট স্টেপ নয়, এটা প্রোফেজ ওয়ান এর লাস্ট স্টেপ। এটাতে কি হয়? ডায়াকাইনেসিস। এতে যে কায়াজমাটা সেটা চলে যায়, টার্মিনেশন হয়ে যায় ওদের। সেন্ট্রোমিয়ার মুভ টু অপোজিট পোল, সেন্ট্রোমিয়ার গুলো অপোজিট পোলে চলে যায়, যেটা তোরা এখানেও দেখতে পাচ্ছিস, সেন্ট্রোমিয়ার অপোজিট পোলে আছে। স্পিন্ডেল ফাইবার ফর্ম করে। স্পিন্ডেল ফাইবার কোনগুলো তোদের আশা করি মনে আছে? নিউক্লিওলাস, ইয়ার, গলগি ডিসঅ্যাপিয়ার করে যায়। ক্রোমোজোম আর মোস্ট কনডেন্সড ইন দিস স্টেজ, আর নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেট করে যায়। ওকে, cell is fully prepared for meiosis 1 after diakinesis. Okay, এরপর আমাদের নেক্সট স্টেজ যেটা, সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ meiosis 1, which is called metaphase 1. ওকে, মেটাফেজ 1 এ কি হয়? স্পিন্ডেল ফাইবার গুলো ক্রোমোজোম গুলোতে কাইনেটো করে অ্যাটাচ হয়। ওকে, এবার হোমোলোগাস ক্রোমোজোম গুলো পেয়ার করে and line up at the equator. ইকুয়েটর কি, মাঝে বরাবর ওগুলো চলে আসে ক্রোমোজোম গুলো, ঠিক আছে? আর স্পিন্ডেল ফাইবার গুলো অ্যাটাচ করে। এবার দেখ ডিফারেন্স আমাদের দেখতে হবে, মেটাফেজ ওয়ান আর মেটাফেজের কি ডিফারেন্স বেসিক্যালি। তাহলে টু ক্রোমাটিডস অফ ইচ হোমোলোগাস পেয়ার আর অ্যাটাচ টু স্পিন্ডেল ফাইবার। টু ক্রোমাটিডস আর অ্যাটাচড, আর টু ক্রোমাটিডস আর অ্যাটাচ টু স্পিন্ডেল ফাইবার। ওকে, that bivalent chromosome lie on the equatorial plane আর individual chromosome lie on the equatorial plane. এটা মাথায় রাখতে হবে। বাইভ্যালেন্ট ক্রোমোজোম হচ্ছে মেটাফেজ ওয়ানে হয়, আর মাইটোসিসের যে মেটাফেজ সেটাতে হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম থাকে। আর সেন্ট্রোমিয়ার অফ হোমোলোগাস ক্রোমোজোম ডু নট স্প্লিট, আর সেন্ট্রোমিয়ার যে স্প্লিটিংটা হয় সেটা প্রেজেন্ট এখানে। ওকে, আশা করি বুঝে গেছিস তোরা। না বুঝতে পারলে পজ করে এইটাকে নোট করে নে, এটা বুঝতে কাজে লাগবে তোদের পরে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, two chromatids attached on polyp, আর এটাতে two chromatids are attached on
সিঙ্গেল ক্রোমোজোম। ওকে, এইগুলোকে ভালো করে তোরা দেখে নে। তাহলে এটার কি টেকঅ্যাওয়েজ গুলো কি কি হলো? ডায়াকাইনেসিস হচ্ছে প্রোফেজ ওয়ান এর লাস্ট স্টেজ। কায়াজমাটা টার্মিনেট করে যায়, সেন্ট্রোমিয়ার মুভ টু অপোজিট পোলস। ওকে, স্পিন্ডেল ফর্ম করে, নিউক্লিয়াস ইয়ার গলগি ডিসঅ্যাপিয়ার করে যায়, ক্রোমোজোম আর মোস্ট কনডেন্সড। আর মেটাফেজ ওয়ানে কি হয়? বাইভ্যালেন্স অ্যালাইন at the equator and spindle fibers are getting attached. ওকে, বুঝে গেছিস? নেক্সট স্লাইডে যাব আমি। তাহলে এটা আমাদের লাস্ট স্লাইড মিওসিস ওয়ানে। একটা বড় টপিক কভার করতে চলেছিস তোরা, বি ভেরি হ্যাপি। এই টপিকটা থেকে কোয়েশ্চেন ভালো আসে। ওকে, তাহলে এবার দেখবো আমরা অ্যানাফেজ ওয়ান। অ্যানাফেজ ওয়ানে কিছুই হয় না, ওই যে ক্রোমোজোমের সঙ্গে অ্যাটাচ করলো। এবার কি বলতো, ওই ক্রোমোজোম গুলো দুদিকে চলে যাবে। দুটো যে স্পেন্ডেল ফাইবার অ্যাটাচ করলো, ওরা দুদিকে টেনে নিয়ে যাবে দুটো ক্রোমোজোমকে। ওকে, ক্রোমোজোম গুলোকে। মাঝে মধ্যে কি হয় বলতো, নর্মাল ডিসজাংশন হচ্ছে আউট অফ ওয়ান পেয়ার ক্রোমোজোম মুভস টু পোল। ক্রোমোজোম সেগ্রিগেট হয় নর্মালি, এদিকে 23টা যায়, এদিকে 23টা যায়। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছিস তোরা নর্মালি 46টা থাকে মাঝখানে, যেটা 23 পেয়ার বলা হয়েছে। সেখান থেকে এদিকে 23টা যাবে, এদিকে 23টা যাবে। ওকে, বাট মাঝে মধ্যে দেখা যায় কিছু নন ডিসজাংশনের জন্য যে 23 পেয়ারের মধ্যে কিছু 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 কন্ডিশন ফর্ম করে যেটাতে কমপ্লিটলি ভালো করে সেগ্রিগেট হয় না। ঠিক আছে, সেটাতে কি হয় বলতো, মাঝে মধ্যে ফুল পেয়ারটা চলে যায় একদিকে, ফুল পেয়ারটাই চলে যায় একদিকে। তখন কি হয় বলতো, 24টা ক্রোমোজোম একদিকে, 22টা ক্রোমোজোম একদিকে, 26টা ক্রোমোজোম একদিকে, 20টা ক্রোমোজোম একদিকে, এইরকম জিনিস ফর্ম করে। ওকে, এইটা কিন্তু নন ডিসজাংশনের জন্য হয়। এই কন্ডিশনটা কিন্তু ভালো নয় সেলের জন্য। ওকে, বোথ মুভ টু ওয়ান পোল। বুঝে গেছিস? অ্যান্ড we appear to the last stage which is telophase 1. telophase 1 এ কি হয়? হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে প্রত্যেকটা পোলে। ক্রোমোজোম লুজ দেয়ার আইডেন্টিটি অ্যান্ড ডিসপার্স টু ফর্ম ক্রোমাটিন। নিউক্লিয়ার মেমব্রেন ফর্ম করে আবার, আর ইয়ার গলগি এগুলো ফর্ম করে দেয়। ওকে, দেখতে পাচ্ছিস তোরা এগুলো প্রপারলি? এখানে যেমন দেখ, হ্যাপ্লয়েড ক্রোমোজোম দুদিকে, এখানে এরা নিজের ক্রোমোজোম আইডেন্টিটি ক্রস করে মানে আবার ক্রোমাটিন ফর্ম করে দিয়েছে, নিউক্লিয়ার মেমব্রেনটা ফর্ম করে গেছে পুরো, আর ইয়ার গলগি এগুলো সব চলে এসছে। তাহলে এটাতে কি কি আমরা কি টেকঅ্যাওয়েজ পেলাম এই স্লাইডটাতে? এটার কি টেকঅ্যাওয়েজ গুলো ছিল হচ্ছে, অ্যানাফেজ ওয়ানে হোমোলোগাস ক্রোমোজোম সেপারেট হয়, রিডাকশন ইন ক্রোমোজোম নাম্বার হয়। নন ডিসজাংশনে কি হয়? বোথ হোমোলগ মুভ টু ওয়ান পোল, যেটা এরার হয়। আর টেলোফেজ ওয়ানে কি হয়? haploid number of chromosome reach to poles, chromosome decondenses, forms chromatin, nuclear membrane ER Golgi reform. Got it? তাহলে আমাদের আজকের টপিকটাও শেষ হলো। তাহলে কি ফর্ম কি কি দেখলাম আমরা আজকে? পুরো মিওসিস ওয়ানটা। এর পরের ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবার আমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এই চ্যাপ্টারটাকে আজকে গিয়ে তোরা দুবার পড়বি। আর যখন কোশ্চেন প্র্যাকটিস করবি না, তখন বেসিক্যালি একটা কথা মনে রাখবি, যে প্রতিটা চ্যাপ্টার থেকে মিনিমাম 250 থেকে 500টা করে কোশ্চেন করতে হবে। এবার এত কোশ্চেন কোথায় পাবি? আমরা দেবো তোদেরকে এই কোশ্চেন গুলো। কি করতে হবে? আমাদের ব্যাচটা আমরা অনেক বেশি সস্তা করে দিয়েছি। 8509027147 এই নাম্বারটাতে আজকেই যোগাযোগ কর আর নিজের সিট বুক কর। কারণ কি, আমরা কিন্তু দুটো চ্যাপ্টার শেষ করতে চলেছি, কোশ্চেন কিন্তু প্রচুর জমে যাবে। এবার দেখ, অনেকেরই কথা ছিল যে টাকাটা হয়তো একটু বেশি চার্জ করছি আমরা, যদিও 25,000 টাকা আর 15,000 টাকাও খুব একটা বেশি নয় এক বছরের জন্য। তবুও আমরা কি করেছি বলতো, একটা ডিসকাউন্ট এনেছি। এই ডিসকাউন্টে কি হবে, 7,200 টাকার মধ্যে তোরা সবকিছু পাবি, টেস্ট সিরিজ, কোয়েশ্চেন প্র্যাকটিস, গাইডেন্স, সব।
এটা কিন্তু শুধু গাইডেন্স ব্যাচটার জন্য। ওকে, এই ব্যাচটার জন্য কি করতে হবে, এই নাম্বারটাতে কল করে নিজেকে এনরোল কর। মাত্র 30টা সিট আছে। আর একটা সুবর্ণ সুযোগ আছে তোদের কাছে, মাত্র 500 টাকায় তোরা 10 দিনের ফ্রি ট্রায়াল পেয়ে যাবি এই ব্যাচের। সেই জন্য কি করতে হবে, এটাতে নাম্বারটা কন্ট্যাক্ট করতে হবে। এবার দেখ, 500 টাকায় ধর তোরা নিলি 10 দিনের ফ্রি ট্রায়াল, মানে 10 দিনের ট্রায়াল, তোমার 500 টাকা ট্রায়াল, ফ্রি ট্রায়াল নয়, 500 টাকার ট্রায়ালটা নিবি। এবার তো তোদের পছন্দ হলো, তখন কি করতে হবে, বাকি টাকাটা দিয়ে দিলি জাস্ট, দ্যাটস ইট। তোদের হয়ে গেল প্রপার গাইডেন্স ব্যাচের এনরোলমেন্ট। তোরা আমাদের মেন্টি হয়ে যাবি, আমরা তোদের মেন্টার হয়ে যাব, আর নেক্সট ইয়ার তোদেরকে এমসে নিয়ে যাবো। এবার ধর যারা এখনো কোনো ব্যাচ নিসনি, আমরা এতক্ষণ ধরে কথাটা বললাম, যারা অন্য কোথাও একটা ব্যাচ নিয়েছিস, এবার শুধু 1-to-1 গাইডেন্স চাই। আমরা 1-to-1 গাইডেন্সও দেবো, আমাদের পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোরা আমাদেরকে কল করতে পারিস। কিন্তু এবার ধর যারা কোনো ব্যাচই নিসনি এখনো, তারা খুব ঝামেলায় আছিস, তারাও কিন্তু ওই নাম্বারটায় কন্ট্যাক্ট করবি আর আমাদের কাছে সিট বুক করবি। আমরা খুব কম টাকাতে, ওটাতেও আমরা ডিসকাউন্ট দেব, এবং কম টাকাতে আমরা করিয়ে দেব পুরো প্রপার লাইভ লেকচার প্লাস সব কিছু দেব। ওকে, তাহলে কি করতে হবে, যে নাম্বারটা আমি দিলাম, আবার মুছে দিয়েছি আমি নাম্বারটা। ওকে, আমি আরেকবার লিখিয়ে দিচ্ছি, 8509027147। এই নাম্বারটাতে কল করবি, কল করে এনরোল কর নিজের জায়গাটাকে। দেখ, মনে রাখিস, লাইভ লেকচার আর গাইডেন্স দুটো ব্যাচেই কিন্তু 30টা সিট লিমিটেড, ওর বেশি সিট কিন্তু আমরা অ্যালট করব না। তো সত্তর যোগাযোগ করে নিজেকে আমাদের কাছে এনরোল কর আর নিজের সিলেকশনটাকে গ্যারান্টি কর। ওকে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। বাই বাই।